প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সিন্ধুনা লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ে আমি সহকারী শিক্ষক মোহাম্মদ জাহিদুল হক খন্দকার অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সামনে আসছি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বঙ্গভূমির প্রতি কবিতা নিয়ে আলোচনা করব। এই কবিতার লেখক বা কবি মাইকেল মধুসূদন দত্ত। আমরা এই মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে কিছু আগে জানবো, তারপর আমরা তার লিখিত যে কবিতা, এই কবিতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা একটু মনোযোগী হও, আমি যা বলি তোমরা শুনো। মাইকেল মধুসূদন দত্ত যিনি এই কবিতাটা লিখেছেন, তার আমার পরিচিতি জানা দরকার। তিনি জন্মগ্রহণ করেছেন কোথায়, কখন, এটা আমরা জানবো, এবং তিনি যে মারা গেছেন কোথায়, কখন, সেটাও আমরা জানবো। তিনি যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে কোথায় জন্মগ্রহণ করেন? মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1873 খ্রিস্টাব্দে তিনি মারা যান কলকাতায়। কোথায় মারা যান? কলকাতায়। তার এই সুদীর্ঘ জীবদ্দশায় তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি বাংলা সাহিত্যের অনেক মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন এগুলো আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে তারই ধারাবাহিকতায় তার লিখিত বঙ্গভূমির প্রতি যে কবিতাটা আমরা পড়তে যাচ্ছি। তিনি অনেক রচনা লিখেছেন, যেমন মহাকাব্য লিখছেন মেঘনাদ বধ কাব্য, পত্রকাব্য লিখছেন তিনি বিড়ম্বনা, তিনি প্রহসন যেমন লিখছেন যে একেই বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোগ, নাটক লিখছেন শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, এগুলো তার বাংলা সাহিত্যের অবদান। তাহলে আমরা আজকে এখন পর্যন্ত যেটা জানলাম যে লেখক পরিচিতি বা কবি পরিচিতি, এই কবি পরিচিতিতে দেখা যাচ্ছে যে তার জন্ম, মৃত্যু, তার লেখনী। কিন্তু এখানে আরেকটা কথা জানা দরকার, তিনি কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, যার জন্য তার নামের সামনে মাইকেল কথাটা যুক্ত হয়েছে। যে তোমরা দেখতে পাচ্ছ যে মাইকেল মধুসূদন দত্ত, এই মাইকেল কথাটা তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরেই তার এটা উপাধি। যেমন অনেকের আলী, খন্দকার, বসুনিয়া এরকম নামের শেষে যে টাইটেলগুলো থাকে, তার নামের প্রথমে এই টাইটেলটা ঢুকেছে, যে টাইটেলটা হলো এই মাইকেল। এই মাইকেলটা তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরে তিনি এই মাইকেল উপাধি পেয়েছেন। যাই হোক, আমরা লেখক পরিচিতি থেকে কবিতার দিকে অগ্রসর হই। যিনি কবিতাটা লিখছেন যে বঙ্গভূমির প্রতি, এই কবিতাটা আমি পড়ি, তোমরা শুনো। বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত। রেখো মা দাসের মনে, এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ, ঘটে যদি পরমা, মধুহীন করোনা গো তব মম নবে। আমরা 4 লাইন পড়লাম। এই 4 লাইন সম্বন্ধে আগে জানি, জানার আগে এটা মুছে দিলাম লেখক পরিচিতিটা। এখানে একটা কঠিন শব্দ আসছে মম কুকোনদে। এন্ড কুকোনদ অর্থটা কি আমরা জানি, কোকোনদ, কোকোনদ। এই কোকোনদ অর্থ আমাদের জানতে হবে। কোকোনদ অর্থটা কি? কোকোনদ অর্থ হলো, তোমরা পদ্ম ফুল দেখছো, লাল পদ্ম। কোকোনদ অর্থ হলো লাল পদ্ম। তো এখানে তার সামনে একটা কথা আছে মম, মম কোকোনদ। এই কথাটা আছে, এটার সাথে যুক্ত আছে। এটা আমি এখন
বুঝাচ্ছি তোমাদেরকে। রেখো, রেখো মানে কি? কোনো কিছু রাখা, কোনো কিছু এই যে রাখলাম, এই জিনিসটা এখানে রাখলাম। মা, বাকি উদ্দেশ্য বলছে রেখো মা দাসের মনে। দাস কারা? যারা তোমার বা আওতাভুক্ত, যারা তোমাদের কমান্ড শুনে, তোমাদের বাড়ির কাজ করে, তোমরা যেভাবে চালাও, মানে তোমাদের আজ্ঞাবহ যারা, তারাই দাস। তাহলে এই দাস বলতে বলছে রেখো মা দাসের মনে, মানে এই দাসকে তুমি মনে রাখো মা। এটা কাকে বলছে? বঙ্গভূমি মানে কি? মাতৃভূমির কথা বলছে। এই মিনতি করি পদে, এই মিনতি মানে কি? অনুরোধ। পদে মানে পায়, মানে মায়ের প্রতি সে অনুরোধ করছে, মানে বঙ্গভূমির প্রতি অনুরোধ করছে, মা সাধিতে মনের স্বাদ, মানে আমি মনের স্বাদ সাজি যদি বলি, যদি প্রকাশ করি, যদি ঘটে যদি পরমাদ, পরমাদ মানে কি? বিশৃঙ্খলা তৈরি হয়। আমি আমার মনের স্বাদ ছাড়তে যে, আমার কথা বলতে যে যদি কোনো ভুলভ্রান্তি ঘটে, মধুহীন করোনাগো, মধুহীন করোনাগো তব মম কোকনবে। মানে মধুহীন বলতে কি? যেখানে মধু নাই, মধু না থাকলে সেটা কি হবে? সেখানে ভ্রমর বসবে, ফুললে সেই ফুলে কিছু বসবে। তাই বলা হচ্ছে যে মধুহীন করোনাগো মম তব মম কোকনবে, মানে তোমার মনের লাল পদ্মে, মানে তোমার মনের ফুলের মধ্যে যাতে মধু থাকে, মধুহীন যাতে না হয়, সেই মিনতি জানাইছেন মাইকেল মধুসূদন দত্ত তার এই প্রথম প্যারায়। তারপরে বলছে প্রবাসে দৈব্যের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে। মানে দ্রব্যের বসে, মানে ঘটনাক্রমে প্রকৃতির নিয়মে যদি এই জীবন হঠাৎ, মানে বাইরের জীবনে প্রবাসে মানে কি? বিদেশে যদি হঠাৎ তার জীব তারা দশিত, মানে তার যদি মৃত্যু হয়, মানে এই দেহ আকাশ হতে, তার এই জীবন থাকে, এই দেহ থাকে, তার আত্মা যদি বাহির হয়ে যায়, সে যদি মারা যায়, তাতে তার খেদ দেয়। কেন খেদ দেয়? জন্মিলে মরিতে হবে, অমরকে কুতা হবে। সে জানে যে জন্মিলে আমাদের মারা যেতে হবে, এই জন্য এটা নিয়ে তার ক্ষোভ নাই। যে প্রবাসে দৈব্যের বসে জীব তারা যদি খসে, মানে এই আত্মাটা বা এই জীবনটা যদি বাহির হয়ে যায়, যদি মারা যায়, এ দেহ আকাশ, মানে এই শরীর থেকে তার আত্মাটা যদি বাহির হয়ে যায়, নাহি খেত তাহে, এখানেও তার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, বেদনা নাই। কারণ কি? কারণ হলো জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। চিরস্থির করেনি হায়রে জীবন নদে, চিরস্থির কবে নি হায়রে জীবন নদে। এই নীর অর্থ এখানে বলছে নীর, নীর অর্থ পানি, নীর অর্থ পানি। তাহলে জীবন নদ মানে কি? এই সারা জীবন ব্যাপী, সারা জীবন ব্যাপী এটাকে বোঝাচ্ছে জীবন নদ। তাহলে আমরা জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। আমরা এই লাইনটুকু আবারও পড়াশোনা করি, আবার করি। প্রথম লাইন ছিল যে রেখোমা দাসের মনে, রেখোমা দাসের মনে এই মিনতি করি পদে, মানে এই দাসকে তুমি মনে রাখো, তোমার পায়ে এই মিনতি আমার। সাধিতে মনের স্বাদ ঘরে যদি পরমাদ, মানে আমি আমার মনের সাধনা করতে যে যদি কোনো ভুল ভ্রান্তি ঘটে, মধুহীন করোনাগো তব মম কোকনবে, মানে আমাকে তোমার আশার থেকে বঞ্চিত করো না। তোমার লাল পদ্ম বুঝিছে, লাল পদ্ম বলতে কোকোনাথ বলতে লাল পদ্ম, এই লাল পদ্ম বুঝাইতে করছে যে তার মনের থেকে, তার মাতৃভূমির প্রতি তার যে আবেদন, যে তুমি তোমার মনে আমাকে থেকে বিসর্জন দিও না, মধুহীন করো না, আমাকে তুমি মধুময় করো, মধুহীন করো না, সেটাই বলতে চাচ্ছেন। তারপরে বলছে যে তো প্রবাসে, মানে এই বিদেশে দ্রব্যের বসে জীব তারা যদি খসে, মানে তার জীবনটা যদি বাহির হয়ে যায়, তাতেও তার খেদ নাই। জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে, এখানে তার কোনো দুঃখ নাই। কারণটা হলো যে সে জানে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। চিরস্থির কবে নি, মানে চিরস্থির কি? স্থির থাকে কি? পানি, পানি নেমে আসে, ঘুরে আসে, ঘুরে আসে, আস্তে আস্তে ঘুরে আসে। সেজন্য বলছে যে চিরস্থির কবে নি হায়রে এই জীবন নদী, এই জীবনটা নদীকে, মানে এই জীবনে কোনো সময়টা থেমে নাই, সবসময় দ্রুতমান বা ধাবমান চলছে।
কিন্তু তারপরের কথাটা দেখো কি মূল্যবান, কিন্তু যদি রাখো মনে নাহি মা ডোরি এ সমনে। তুমি মাতৃভূমির প্রতি সে আবেদন জানিয়েছে, মা তুমি যদি আমাকে মনে রাখো তাহলে আমি এই মৃত্যুর দেবতা সমর যদি নিয়ে আসেন সমনে, সমনে 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 বলতে কি, যে সমর, যেমন তোমরা দেখো না যে মানুষ কেস টেস হয় কোর্ট কাছারি থেকে একটা লোক ধরি ব্যাগ ধরিয়ে আসে, চিঠি নিয়ে আসে, এই যে সমর নিয়ে আসে আমরা বলি না সমর ধরে আসছে, এই মৃত্যু দেবতা এইটা হলো এই সমর নিয়ে আসে কে, মৃত্যুর দেবতা। সেটাকে বলছে যে নাহি মা ডোরি সমরে, যদি মাতৃভূমি লেখককে যদি মনে রাখে তাহলে তিনি মৃত্যুকেও ভয় পান না, সেটাই বলছেন। কিন্তু যদি রাখো মনে নাহি মা ডোরি, মানে ভয় পাই না, কাকে ভয় পায় না, এই সমরে, সমরে মানে মৃত্যুর দেবতাকে তিনি ভয় পায় না। তারপরে লেখছে যে মক্ষিকাকেও বলে রাখো পড়িলে অমৃত হ্রদে। মক্ষিকা মানে মৌমাছি, অমৃত হ্রদ বলতে কি, যেখানে যে মৌমাছি, যে হ্রদ মানে মজার হ্রদ, ভালো হ্রদ, মিষ্টি হ্রদ, মধুর হ্রদ, এখানে পড়লে মৌমাছি যদি একটা মধুর হ্রদে পড়ে, মানে মধুর গর্তে পড়ে, তাহলে মৌমাছিটা শিক হয়ে যায়, শক্ত হয়ে যায়, কারণ এই মৌমাছিটা আর গলেবে না, কারণ এটা এই জায়গাটা ভালো পরিষ্কার পবিত্র, যার জন্য যেমনকার মৌমাছি সেই অবস্থায় থাকে। তাহলে মৃত্যুর দেবতা আসিও যদি আমাকে মৃত্যু দেওয়ার ভয় দেখায়, তবুই ভয় পাবো না যদি মাতৃভূমি আমাকে স্মরণ রাখে, মনে রাখে। যদি রাখো মনে নাহি মা ডোরি সমনে, যদি আমাকে মনে রাখো, যদি আমাকে ভালোবাসো, যদি আমাকে খেয়াল রাখো, তাহলে আমি মৃত্যুর দেবতাকেও ভয় পাবো না, কারণ এখানে আমি মক্ষিকাকেও বলে রাখবো অমৃত হ্রদে, যদি মক্ষিকাও পড়ে মানে মৌমাছিও যদি গর্তে পড়ে তাহলে অমৃত হ্রদে পড়ে, তাহলে মক্ষিকা যেমন বলে না, তেমনি আমি তোমাকে যতই আমাকে মৃত্যুর দেবতার ভয় দেওয়া হোক না কেন আমি ভয় পাবো না। এই কথাটাই লেখক এখানে বুঝতে চেয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে লাইনে দেখো, সেই ধরল নরকুলে, কে সেই ধরল নরকুলে লোকে যারে নাহি বলে। কে ধরল, যাকে লোকে নাহি বলে, সারা জীবন তাকে মনে রাখে, সেই এই নরকুলে মানে কি, এই মানব সমাজে সে প্রতিষ্ঠিত। লোকে যারে নাহি বলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন, মানে মন দিয়ে যাকে সবসময় যারা শ্রদ্ধা করে, রেসপেক্ট করে, সম্মান করে, তাদেরই কথা বলা হয়েছে। কিন্তু লেখক আরেক পরের লাইনে আসছে কি, যে লোকে তারে নাহি বলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। এখানে বোঝানো হচ্ছে যে লোকে তাকে ভুলবে না, তাকে সবসময় মন দিয়ে রেসপেক্ট করে। ধরো আজ থেকে অনেক দিন আগে একজন লোক মারা গেছে, কিন্তু তার ভালো দিকগুলো এখানে আছে, তাহলে তাকে আমরা স্মরণ করি না। যেমন অন্য লেখক বা অন্য নেতা বা অন্য কোনো ভালো বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদেরকে আমরা এখনো স্মরণ রাখি, কেন? তার কর্মের জন্য, তিনি ভালো কর্ম করছেন, এই জন্য তাকে আমরা মন দিয়ে এখনো শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। যেমন আমার এক স্যার আছে, হাই স্কুলের শিক্ষক, উনি অনেকদিন আগে মারা গেছেন, কিন্তু তার ভালো দিকগুলো এখনো আমার চোখের সামনে উদ্ভাসিত হয়, যার জন্য আমি অন্তত ওই স্যারকে যেমন ভুলতে পারিনি, তবে মনের মন্দিরে সদা সেবে সর্বজন, এরকম আমার মতো অন্যান্য ছাত্ররাও আছে, তারাও ওই স্যারকে সে শ্রদ্ধা করে। তাহলে মনের মন্দিরে তিনি অক্ষয় হয়ে আছেন, যার জন্য আমরা তাকে এখনো মনে রাখি। কিন্তু লেখক তারপরের লাইনে বলেছেন, কিন্তু কোন গুণ আছে, আমার লেখকের এখানে বলছে যে আমার কোন গুণ আছে, যাচিব তব কাছে, তো আপনার কাছে বা তোমার কাছে, মানে মাতৃভূমির কাছে কি প্রার্থনা করবে, কি দিয়ে যাচ্ছে, হেন অমরতা আমি কহব সামা জন্ম দে, মানে এমনি সবুজ জন্মভূমি তুমি একথা বলো, যদি আমার অমরতা আমি হেন, মানে আমার তো কোনো গুণ নাই, কি গুণ দিয়ে আমি তোমাকে
যাচবো বা তোমাকে প্রার্থনা করব, তবে তুমি যদি দয়া করো, তুমি যদি আমার প্রতি ভালো থাকো, বা তোমার প্রতি আমার প্রতি যদি তুমি কি বলা যায় অনুগ্রহ হও, তাহলে আমার ভুলগুলো ভুল দোষ গুণ ধরো, আমার যে ভুলগুলো আমার খারাপগুলোকে ভালো মনে করে অমর করিয়া বর দেও, তুমি একটা দোয়া দাও, বর দাও, আশীর্বাদ দাও, সুবর দে, মানে কি ভালো বর দাও কাকে? আমাকে। কি যেমন কুটি যেন স্মৃতি দলে, আমিও সেরকম স্মৃতির দলে, মানে মনের গভীরে যেন থাকি। কোথায়? মানুষের মনের গভীরে। মা যথা ফলে মধুরস কি তাম্রস, বসন্ত কি শরদে, মানে শরৎ সারা বছর ব্যাপী, বসন্ত হোক শরৎ হোক, এই সময়ের জন্য আমি মানুষের মনের গভীরে যেমন অক্ষয় হয়ে থাকতে পারি। মানে মাতৃভূমির মনের মধ্যে, মাতৃভূমির মনের মধ্যে, মানে এই দেশের মধ্যে, এই দেশ থেকে তিনি যে চলে গেছেন, এই দেশকে ছেড়ে তিনি চলে গেছেন, এই যে খাও, এই যে আক্ষেপ, এই যে বেদনা, এর থেকে তিনি এই কবিতাটা এখানে লিখেছেন। মোট কথা এই কবিতার যে মোরাল কথা হলো যে তার মাতৃভূমির প্রতি তার যে মায়া, তার যে প্রেম, তার যে ভালোবাসা, সেইটাই তিনি এই কবিতায় তুলে ধরেছেন। প্রথমে লিখছেন যে দাসের মনে রাখতে বলছেন, এবং তার বলছেন শেষে বলছেন যে তার এমন কোনো গুণ নাই, এমন কোনো তার দিক নাই যা দিয়ে তার প্রার্থনা করব, যা দিয়ে তাকে ভালোবাসা যাবে, যা দিয়ে তাকে শ্রদ্ধা করা যাবে। কিন্তু এই গুণগুলোকে যদি এই মাতৃকা বা এই শ্যামল মাতৃভূমি যদি তাকে ভালো লাগে, তাহলে যদি তার দোষগুলোকে ভুল মনে না করে, দোষগুলোকে যদি ভালো মনে করে, গুণ ধরে, দোষগুলোকে যদি গুণ ধরে তাকে মনে রাখে, এটাই যদি তাকে মনে রেখে এটাই তার প্রার্থনা, এটাই তার আবেদন। এবং শেষে বলছে যে তিনিও যেন স্মৃতি জলে ফুটে থাকেন, তিনিও যেন সবসময় এই মাতৃভূমির মাঝে, মনের মাঝে, মাতৃভূমির মধ্যে টিকে থাকেন, সেটা শরতে হোক বসন্তে হোক, সে কথাটাই তুলে ধরেছেন। তাহলে লেখক মাইকেল মধুসূদন দত্ত যদিও খ্রিস্ট ধর্ম গ্রহণ করে বিদেশে অবস্থান করতেছেন, তার যে এই দেশপ্রেম, তার যে এই ভালোবাসা আমরা এই কবিতায় বুঝতে পারতেছি। তাহলে তিনি যে পূর্ণতি বা যে আবেদন এই দেশ মাতৃকার প্রতি তুলে ধরেছেন, এটাই হলো আজকে এই কবিতার প্রতিপাদ্য বিষয়। যাই হোক, আজকে শিক্ষার্থীরা আমরা মাইকেল মধুসূদনের বঙ্গভূমির প্রতি কবিতার কিছুটা আলোচনা করলাম। এটাই আমি আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও কথা বলবো। ধন্যবাদ সবাইকে। ততক্ষণ পর্যন্ত আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।